সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। দর্শক, গাজীপুর সিটি নির্বাচন স্থগিত করে হাইকোর্টের রুল জারি করেছে। এ নিয়ে রাজনৈতিক মাঠ সরগরম। এই বিষয় সহ আরও কিছু সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান, রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভিতে। শুরুতে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই এবং সহজভাবে যদি বলি যে ঢাকা, গাজীপুর এবং এরপর কি অন্য কোনো সিটি কর্পোরেশনের নির্বাচন স্থগিত আসছে? আপনাকে ধন্যবাদ। এখন বিষয়টা দাঁড়িয়েছে যে ভাবনাটা সাধারণ মানুষের মধ্যেই আশার এবং আশঙ্কার দুইটি জায়গার যখন উদ্রেক হয় তখন কিন্তু সেইখানে ক্যাপ্টেন্সি করে বড় পলিটিক্যাল পার্টিগুলো। তারা হচ্ছে বড় স্টেক হোল্ডার এই সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে, এবং এই পলিটিক্যাল পার্টিগুলোর আবার সবচেয়ে বড় পার্টিসিপেন্ট হচ্ছে সাধারণ মানুষ। সে কারণে তো আমাদেরকে রেসপন্স করতেই হয় বড় দলগুলোকে। ছোট দলগুলোও করে, বড় দলগুলোর দায়িত্ব বেশি পড়ে। আপনার অনুষ্ঠানের নাম হচ্ছে এই সময়, কিন্তু সারা বাংলাদেশের মানুষ এখন এই সময় এই বিশেষণটাকে নানাভাবে বিশ্লেষণ করছে যে সময়টা বোধহয় বেশি খুব ভালো না। কারণ মাত্র 4 মাস আগে আমরা দেখলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন এই ঠিক প্রায় একই ধরনের সীমানা নিয়ে মানে জটিলতার কারণেই হয়েছে। কিন্তু সীমানা নিয়ে জটিলতা না, প্রক্রিয়াটাও এইভাবেই এই একইভাবেই গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের সর্বশেষ স্থগিত হলো। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে 2-3টি। সেটা হলো, যিনি রিট করেছেন তিনি আওয়ামী লীগের একজন নেতা এবং একজন নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এক। দ্বিতীয় হচ্ছে যে উনি যেটার উপরে রিট করেছেন ওনার সেই এলাকাটা হচ্ছে ঢাকা জেলার মধ্যে। গাজীপুর সিটি কর্পোরেশন শুধু না, গাজীপুর জেলাও কিন্তু একটা আলাদা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট। তো একটা জেলার কয়েকটা মৌজা কেটে, একটা ইউনিয়নের কয়েকটা মৌজা কেটে চলে গেল। কতদিন ধরে ভদ্রলোক বলেছেন, কালকে আরেকটি টিভি চ্যানেলে আমি ছিলাম, ওই ভদ্রলোক বলেছেন যে উনি 2012 থেকে এইটা নিয়ে আদালতের আঙিনায় আছেন, এবং তারপরে আদালত থেকে সর্বশেষ যখন নির্দেশনা দেওয়া হয়েছিল এর আগে 2013-তে না, উনি যেটা বলেছেন মৌজাকে গাজীপুর সিটি কর্পোরেশন অধীনে যখন করা হয় তখনই এটা নিয়ে উনি আইনি লড়াইতে যান। আচ্ছা, 2013তেও যদি হয়, 2016-তে এসে ওই মৌজাটা রাখে এবং আবার মানে সিটি কর্পোরেশনের ওই বিজ্ঞাপন মানে দেওয়া হয়, মানে প্রজ্ঞাপনটা তৈরি করা হয়। হ্যাঁ, তৈরি করা হয়। এইখানে ওনার রিটের প্রেক্ষিতে 2016-তে বলেন এবং 13-তে শুরু বলেন, যাই বলেন, সর্বশেষ যে নির্দেশনাটি আদালতের ছিল, উচ্চ আদালতের, সেটা ছিল যে সীমানা সংক্রান্ত জটিলতা সমাধান করে তারপরে নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করা হোক। ডাইরেকশন টুয়ার্ডস দি এলজিআরডি মিনিস্ট্রি অ্যান্ড টুয়ার্ডস ইলেকশন কমিশন, এই দুটো জায়গাকে উদ্দেশ্য করে, কারণ এই দুজনই হচ্ছে এই দায়িত্বে নিয়োজিত যেটা দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও এলজিআরডি মন্ত্রণালয় ক্লিয়ারেন্স দিয়ে দিল এক পর্যায়ে ইলেকশন কমিশনকে যে আপনারা নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন। তারা করলেন। তার মানে ওইটাকে হাইকোর্টের নির্দেশনাটাকেও মানা হয়নি, আর কাজটাও ঠিকভাবে করা হয়নি, যে কারণে নির্বাচন কমিশন প্রশ্নের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। এবং মানুষ মনে করছে যে নির্বাচন কমিশনের সকল দায়, কিন্তু ভেতরের তো অনেক রকম কাহিনী এর মধ্যে জড়িত। জি জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আপনার কাছে যদি একটু জানতে চাই, যে কথাটি এসছে, যিনি রিটকারী জনাব আজহারুল ইসলাম সুরুজ, তার বক্তব্য হচ্ছে, আমরা গতকাল তার সাথে তার বক্তব্য আমরা দেখেছি যে উনি বলেছেন, ভাই আমি 2013 সালে তো আমি এই আইনি প্রক্রিয়া নিয়ে আমি লড়ছি। কিন্তু এখানে আপনার ধন্যবাদ। সেটা হচ্ছে যে একটা জিনিস হচ্ছে কি, মোয়াজ্জেম আলাল ভাই প্রথমেই বললেন যে উনি আওয়ামী লীগ নেতা এবং হচ্ছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। সব জায়গায় আওয়ামী লীগ খোঁজার দরকার নেই, কারণ উনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ওই এলাকার তার মানুষ তাকে ভোট দিয়েছে, তার রাইট আছে। হ্যাঁ, রাইট আছে, এবং সে তার রাইট প্রতিষ্ঠা করার জন্য যে যে পদক্ষেপগুলো সে তিনি নিচ্ছেন। কাজে এখানে আওয়ামী লীগ খোঁজার দরকার নেই। যেটা হয়েছে পরবর্তী যে কথাটা, যে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং হচ্ছে আপনার নির্বাচন কমিশন, দায়টা তাদের বেশি। আজকে যারা নির্বাচনে অংশগ্রহণ করলো,
মেয়র প্রার্থী বা আপনার কাউন্সিলর প্রার্থী যারা আছে তারা কিন্তু একটা ফুল মুডে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে। এমনও দেখা গেছে, শুধু তারা কেন, জনগণও তো এমনও একটা দেখা mood-এ গেছে ছিল। যে নির্বাচনী প্রচারণা চলতেছে, সেখানে মার্কার পক্ষে ভোট চাওয়া যাচ্ছে, তখনও কিন্তু তারা জানতে পারে নাই যে নির্বাচন স্থগিত হয়ে গেছে। মিটিং শেষ করার পরে তারা খবর পেয়েছে যে স্থগিত হয়ে গেছে। আসলে এই বিষয়গুলো যেহেতু এটা আদালতের একটা মানে ঝুলন্ত অবস্থা ছিল, এই জিনিসটা আগে আগে পরিষ্কার করা ছিল উচিত ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন, তারপরে তফসিলটা ঘোষণা করা উচিত ছিল। এই জায়গাটায় একটা দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। এখন এটার মানে শিকার হয়ে গেল যারা প্রার্থী, ভোটাররা তো 15 তারিখে আসতেছে এবং একটা উৎসব মুখর একটা পরিবেশ তৈরি। আপনি দেখেন টোটাল নির্বাচনে কিন্তু কোনো ধরনের ইনসিডেন্ট ঘটেনি না, এখন পর্যন্ত হয়নি। একজন অনেক কিছুই বলা বলি হচ্ছে, এটা নির্বাচনের সময় বলেই, হ্যাঁ, কিন্তু কোনো ধরনের ঘটনা ঘটেনি। একটা মামলা মোকদ্দমা কোথাও কিছু এরকম অনেক মানে আলোচনা আসলেও কিন্তু কোনো ধরনের ঘটনা ঘটে একটা ভালো একটা মুডে নির্বাচনটা প্রচারণাটা চলছিল, সেই মুহূর্তে এটা বন্ধ হয়ে গেল। কাজেই এখন যেহেতু এটা কোর্টে আছে, কোর্ট নিশ্চয়ই বিষয়টা আমলে নিয়ে এটার ব্যাপারে একটা মানে সুরাহা তারা দিবেন আমরা আশা করছি। এর থেকে বেশি বলার আর কি আছে? আচ্ছা, আমরা আবার শুনবো। জি, কমরেড খালিকুজ্জামান, যে কথাটি এসছে এখানে কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে নির্বাচন কমিশনকে। বলা হয়েছে যে তাদের কোর্টে নিয়মিত আইনজীবী থাকেন। এই মামলাটি এই যে সুরুজের জনাব আজহারুল ইসলাম সুরুজ ইউপি চেয়ারম্যান, তিনি যে আইনি লড়াইটা লড়ছিলেন সীমানা নিয়ে, তার পক্ষে অনেক যুক্তি ছিল। তাদের বক্তব্য হচ্ছে যে আমি ইউনিয়ন পরিষদের সাভারে আমার আইডি কার্ড হলো ঢাকা জেলার, আর আপনি ভোট দিলাম এখানে, এখন আপনি আবার অন্তর্ভুক্ত করে ফেললেন আবার গাজীপুর সিটি কর্পোরেশন। যাই হোক, এই আইনি জটিলতাটা রেখে কিন্তু 2018 তারিখে 4 মার্চ এই প্রজ্ঞাপন জারি করলেন নির্বাচন কমিশন, এবং এই জটিলতা তো তৈরি হলো। নির্বাচন কমিশন এটা এড়াতে পারতো কিনা, তারা এই নিষ্পত্তি করতে পারতো কিনা? এটা হলো যে 2013 সালে 16 জানুয়ারি জি, গাজীপুর সিটি কর্পোরেশন তৈরি হয় এবং 2015 সালে প্রথম রিট হয়, আর 2017 সেই অক্টোবরে প্রথম কোর্টে বলা হয়েছিল, বিবাদী পক্ষকে বলেছিল যে তারা এটা নিষ্পত্তি করুক। তখন এটা সিটি যে স্থানীয় সরকার পক্ষ থেকে তারা একটা প্রতিবেদন দেয় এবং সেই প্রতিবেদনে সেটা একটা মীমাংসার মতো করে হয়। এখন প্রবলেম হলো যে কোনো যেটাই আপনি করবেন সেটা প্রথম আইনানুগ হওয়া দরকার, স্বচ্ছ হওয়া দরকার, বিশ্বাসযোগ্য হওয়া দরকার। ফলে এই জিনিসগুলি যদি ঘাটতি হয়ে যায়, যেমন এখন যেটা প্রশ্ন দাঁড়ালো সেটা হলো বিচার ব্যবস্থা, ইলেকশন কমিশন এবং গোটা নির্বাচনী প্রক্রিয়া, এই সবগুলি প্রশ্নের সামনে পড়েছে। এটা খেয়াল করা উচিত ছিল যে এমনি আমাদের দেশে বিচার ব্যবস্থার প্রতি মানুষের নানা ধরনের সংশয় তৈরি হয়ে গেছে। নির্বাচন কমিশন এখনও তার আস্থা পুনরুদ্ধার করতে পারে নাই এবং নির্বাচন প্রক্রিয়াটি নিয়েও নানা ধরনের মানুষের সংশয়, দ্বিধা সেগুলি রয়ে গেছে। এই যখন পরিস্থিতি, তখন এমন একটা কাজ করা ঠিক হয় না বা এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত না, সমীচীন না, যেটা এই সন্দেহ, অবিশ্বাস, সংশয়, দ্বিধা এবং গোটা রাজনৈতিক প্রক্রিয়া জটিলতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। সেই কাজটা হয়েছে। এখন এর আগেও আমরা বহুবার বলছি, যেমন এই সীমানা নির্ধারণ, যেটা সংসদের নির্বাচনে যে সীমানা, সেটার পূর্ণ এখতিয়ার হচ্ছে নির্বাচন কমিশন। সেখানে কিন্তু এই ধরনের রিট্রিট করা যায় না। কিন্তু এই স্থানীয় সরকারের এই ইয়েটার এখতিয়ার হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এটা আমরা বহুবার বলছি, টায়ার্ড হয়ে গেছি। কারণ সেটা হলো যে স্থানীয় সরকারের নির্বাচনও কিন্তু ইলেকশন কমিশনের হাতে নাই। ইলেকশন কমিশন দুইটা ইলেকশন করতে পারে, একটা রাষ্ট্রপতির নির্বাচন, একটা হচ্ছে সংসদ নির্বাচন। তাহলে সিটি কর্পোরেশন নির্বাচনের বা এই সময় স্থানীয় সরকার নির্বাচন, এটা স্থানীয় সরকারের হাতে, এটা উচিত না। কারণ যে কোনো নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন সম্পূর্ণ এখতিয়ার ইলেকশন কমিশনের থাকা উচিত। সেটা নাই। কেন নাই? এই জন্য নাই, যেহেতু আসলে এগুলি স্থানীয় সরকার বলা হলেও এগুলি আসলে স্থানীয় সরকার না। এগুলি হচ্ছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার তার একটা এক্সটেন্ডেড ইনস্ট্রুমেন্ট, সম্প্রসারিত হাতিয়ার। আপনার কাছে আসি।
একটু একটু শুনে না, আসি। যেটা খালিকুজ্জামান ভাই বলেছেন, আমি এই কথার কিছু অংশের সাথে পরিপূর্ণভাবে একমত। কারণ গোড়াতে একটা বড় গলদ রয়ে গেছে। আমাদের সংবিধানের আর্টিকেল 59 হচ্ছে লোকাল গভর্নমেন্ট সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী। সেখানে এই 59-এ আপনি দেখবেন যে যেহেতু সংবিধানের নিয়ম অনুযায়ী বাংলা এবং ইংরেজি দুটো ভার্সনের মধ্যে যদি কখনো কনফ্লিক্ট হয়, তাহলে সেখানে বাংলাটাকে প্রযোজ্য হিসেবে ধরে নেওয়া হবে। তো 59-এ লেখা আছে ইংরেজিতে লোকাল গভর্নমেন্ট, বাংলায় লেখা আছে স্থানীয় শাসন। স্থানীয় শাসন, শাসন সরকার নেই, সরকার নাই, কিন্তু ওই স্থানীয় শাসনের মধ্যেই এলজিআইডি মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনটা ওই সময়টায় প্রভাবমুক্ত হতে পারে না। না পারার কারণেই কিন্তু এই বিপত্তিগুলো বাধে। এই জায়গাটা একটা সমস্যা, এটা দায় আমাদের সবার, যারা যখন দেশ পরিচালনা করেছে জিনিসটাকে পরিষ্কার করা উচিত ছিল। এবং সেখানে ওই যে কেন্দ্রীয় শাসনের যেটা প্রভাব বিস্তার করার মানসিকতা, সেটাও অনেক ক্ষেত্রে প্রতিফলিত হয়, যে কারণে ওই স্থানীয় সরকারের কাছ থেকে যে সেবাটা তাদের স্টেক হোল্ডাররা প্রত্যাশা করে, তাদের ভোটাররা, সেটা তারা কিন্তু পাচ্ছে না এবং তারাও কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। খালিদ ভাই যেটা বলেছেন যে আওয়ামী লীগ সব জায়গায় খোঁজার দরকার নেই, আমি আওয়ামী লীগকে খুঁজতে যাইনি। আমি এটা কোনো মেলাইন ছাড়াই কথাটা বলার চেষ্টা করেছি। কিন্তু ওই কথাটা সত্য প্রতিভাত হয় তখন যে এই 2013 থেকে 2013 থেকে 2018 পর্যন্ত বিএনপি এবং জামায়াত ইসলামের মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সদস্য, উপজেলার সদস্য, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, এমন শুধু বিএনপিরই 293 জনকে এলজিআইডি মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। অর্থাৎ তাদের এই পদ, নির্বাচিত পদ, তাদের ছিনিয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে আবার আদালতে মামলা করে অনেকে এখানে ফেরত পেয়েছেন। কিন্তু একটা সিঙ্গেল উদাহরণও কিন্তু নাই যে আওয়ামী লীগের কোনো নির্বাচিত জনপ্রতিনিধির এইভাবে তার দায়িত্ব চলে গেছে এলজিআইডি মন্ত্রণালয়ের চিঠিতে। তো এই জায়গাটায় আওয়ামী লীগের প্রসঙ্গটা চলে আসে। বলুক, অসুবিধা নাই, কিন্তু একটা উদাহরণও। এখন ওনারা বলেন কি যে সুনির্দিষ্ট মামলা থাকলে তো হবেই। আমি একটা উদাহরণ আপনার সামনে দিই। এই গাজীপুর নিয়ে তো কথা হচ্ছিল। গাজীপুরের বর্তমানে নির্বাচিত মেয়র মান্নান সাহেব, উনি, আমি একত্রে বেশ কিছুদিন কারাগারে ছিলাম। যাই হোক, ওনাকে দেখেছি কারাগারে থাকা অবস্থায় উনি জামিন পেলেন এবং ওনার বরখাস্তের আদেশ উচ্চ আদালত থেকে বাতিল করা হলো। উনি জামিন পেলেন, জেল গেটে আবার গ্রেফতার আরেকটি মামলায়, আবার জামিন পেলেন, জেল গেটে আবার গ্রেফতার আরেকটি মামলায়। এরকম কারাগারে থাকা অবস্থায় উনি 22টি মামলার শিকার হয়েছেন। অর্থাৎ মেয়াদ হচ্ছে 5 বছর, তার মধ্যে 3.5 বছর উনি ওনার চেয়ারেই বসতে পারেননি। এইভাবে আপনার রাজশাহীতে বিএনপির মেয়র বুলবুল, সিলেটে বিএনপির মেয়র আরিফ, এখন যেটা হলো সেটা নির্বাচন 272 জন তো বললেনই, হ্যাঁ 293 জন। তো এইভাবে যেখানে হচ্ছে সেখানে তো প্রসঙ্গটা আসতেই পারে যে তাহলে ওই এলজিআইডি মন্ত্রণালয় থেকেই যেহেতু এই সহযোগিতাটা এবং এই বিরোধিতাটা দুই পক্ষের সঙ্গে দুইভাবে করা হয়, তা আওয়ামী লীগ একটু সুবিধাজনক অবস্থানে আছে, ওই কারণে একটু উল্লেখ করেছে, অন্য কিছু না। জি, কিন্তু আলাল ভাই কিন্তু এটা বললেন না। এই যে মামলা নিয়ে কথা বলছেন, এই মামলা কিন্তু একজন আইনজীবী কিন্তু ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিলেন। এটা পেশাগত ব্যাপার হচ্ছে, এখন ওইখানে তখন পেশাগত, কিন্তু মওদুদ আহমেদ কিন্তু একবারও ওই কথাটা বলেন নাই বিএনপি যে তোমরা ভোটে যেও না, এখানে কিন্তু ঝামেলা আছে। হ্যাঁ, কিন্তু গতকালকে দেখলাম মওদুদ আহমেদ আওয়ামী লীগের উপরে দায় চাপাই দিল। তো এই ডবল স্ট্যান্ডার্ড রাজনীতি আমরা করি না। এখন যেটা বলা হচ্ছে 253 জন, 293 জন কেন, 600 জন হইতে পারে। যদি সে নির্বাচন স্থানীয় সরকার মন্ত্রণালয় আছে যে যদি এই ধরনের মামলায় চার্জশিট হয়, কোনো মামলায় আসামি হয়, তাহলে তাকে স্থানীয় সরকার যদি ওইখানে এই মানে স্থানীয় সরকারকে সেই ধরনের কর্মকাণ্ডে ব্যবহার করে, তাহলে স্থানীয় সরকার মন্ত্রণালয় তার বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নিতে পারে। কিন্তু আবার দেখেন, আদালতের কথা বলা হচ্ছে যে আদালতের প্রতি আস্থা নাই, আবার বলা হচ্ছে যে আদালত থেকে রায় নিয়ে তিনি কিন্তু আবার পুনর্বহাল হয়েছেন। আব্দুল মান্নান সাহেবের মামলা তো আদালতে কারাগারে ঢোকার পরে হয়নি। এই মামলাগুলো তারা যারা ধারাবাহিকভাবে 2011 সাল থেকে চার্জশিট তো আপনি মামলা হওয়ার সঙ্গে সঙ্গে দিবেন, এটা তদন্তের ব্যাপার আছে। তদন্ত হওয়ার পরে তারপরে এটা তদন্ত প্রতিবেদন দেওয়া হয়। তা আপনার 2011 সাল থেকে 2015 সাল পর্যন্ত যা হয়েছে, এটা কোনো রাজনীতি আপনি বলেন? আচ্ছা, আপনি বলেন, যারা আমরা ধর্মে বিশ্বাস করি, আমরা কি বিশ্বাস করব যে সাইদিকে চাঁদে দেখা গেছে? কিন্তু আমাদেরকে না, এটা না, আলোচনার একটা গন্ধ আসছে তো এরকম
তো ব্যাপারটা হচ্ছে আমরা সেটাও আমাদের কিন্তু করানো হয়েছে, এবং এটাকে কেন্দ্র করে কি বাংলাদেশের ক্ষয়ক্ষতি করা হয়েছে, লাভ কি হলো, দিন শেষে কি লাভ হলো, এই যে আমরা এত কিছু করলাম, দিন শেষে কি লাভ হলো? 293 জন নির্বাচিত প্রতিনিধি যারা জনগণের ভোটে নির্বাচিত, তারা এইসব তাদেরকে এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত করে আজকে এখানকার জনগণের সেবা থেকে বঞ্চিত হলো। এর দায় এখন কে নিবে? এর দায় এখন আওয়ামী লীগ নিবে, এর দায় এখন আওয়ামী লীগ পরিচালিত সরকার নিবে, এই তো কথা। হ্যাঁ, কিন্তু আমি যে একটা জনগণকে বললাম জনগণের সেবা করার জন্য আমাকে সুযোগ দিন, কিন্তু এই সেবাটা যে আমরা না করে আমরা বিধ্বংসী কাজে ব্যবহার করলাম নিজের নির্বাচিত জায়গাটাকে, এই জায়গাটার উত্তর আপনি এখন কার কাছে নেবেন বলেন আপনি? এইটা হলো কি, খালিদ ভাই নিজে মামলা এজাহার লিখলেন, নিজে তদন্ত করলেন, নিজে চার্জশিট দিলেন, বিষয়টা কিন্তু এরকম দাঁড়ালো। না, এটা তো জনগণ দেখেন, এটা গাজীপুরে কি হয়েছে, রাজশাহীতে কি হয়েছে, খুলনায় কি হয়েছে, বগুড়ায় কি হয়েছে, এটা মানুষের কাছে তো এই গণমাধ্যমে এই যে এনটিভিতে বসে কথা বলছি, তারাও এটা লুকাইতে পারে নাই। এটা দেখাইতে হয়েছে যে একজন মানুষ, একজন পুলিশ কর্মকর্তাকে তাকে তার হেলমেট দিয়ে মেরে 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 তার মাথা থেতলে দেওয়া হচ্ছে। এটা একটা আমাদের বগুড়ার আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দিন, সে ঘুমিয়ে আছে, ঘুমন্ত মানুষ, বাড়ির মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা ওই আলোচনায় আমার কথাটা হচ্ছে যে আগুনের নেতৃত্ব দিল, সে কি নির্বাচিত যদি মেয়র হয় বা এমপি হয় বা চেয়ারম্যান হয়, সে কি মামলার অন্তর্ভুক্ত হবে না? এই নির্বাচিত হওয়ার কারণে সে কি বাদ পড়বে? আমরা এও দেখেছি যে অনেক পুরনো মামলাও নির্বাচিত হওয়ার পর অতি দ্রুত চার্জশিট দেওয়া হয়েছে, অথচ ওই 2 বছরের পুরনো মামলা এতদিন তদন্তে আপনি সেটার উপর একটা টকশো হতে পারে জি। যে আচ্ছা, এতদিন কেন লাগলো চার্জশিট দেওয়ার জন্য? ওই আলোচনায় আমরা না যাই, আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন লোক থাক, আমরাও থাকলাম, একটা গোল টেবিল হোক, কেন এতদিন লাগলো? নির্বাচিত হওয়ার পরে কেন চার্জশিট দেওয়া হয়? একটু শুনে আসি। না, আপনার সময় তো কম, আমি একটা বাক্য বলে ছেড়ে দিই। যেটা আমি বললাম, খালিদ ভাই যেভাবে বলার চেষ্টা করেছেন তাতে ওইটাই প্রতিবাদ হয়, কিন্তু এই যে ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, আমি একটা লাইনে শেষ করে দিচ্ছি, লেট মি সে, আদারওয়াইজ তো রং মেসেজ যাবে যে আই এম কিপিং মাম হিয়ার। আপনার বুঝতে হবে উনি একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে, আই এম অলসো রিপ্রেজেন্টেটিং এ পার্টি। সেটা হচ্ছে যে এত অভিযোগ এই সময়ের, খালিদ ভাই যেটা বলেছেন সেটাকে আমি সত্য অসত্য বিতর্কে গেলাম না। একজন আওয়ামী লীগের জনপ্রতিনিধিও কি কোনো অপরাধের সঙ্গে জড়িত না? অন্য কোনো অপরাধ, এই রাজনৈতিক অপরাধ না, তাদের একজনও কিন্তু যায়নি। আমার কথাটা ছিল সেই জায়গায়, ওই জায়গায় ছিল আমার কথা। এবং অসমাপ্ত আত্মজীবনী যেটা লেখক শেখ মুজিবুর রহমান, সেটা তো আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য পড়া ফরজ। সেই বইয়ের মধ্যে লেখা আছে, বরং শেখ মুজিবুর রহমান সাহেব বলেছেন পৃষ্ঠা নম্বর 209, সেখানে উনি বলেছেন যে যেখানে যেই দেশে মামলা সত্য মামলা মিথ্যা দিয়ে শুরু হয়, মিথ্যা সাক্ষ্য দিতে হয়, মিথ্যা সাক্ষ্য ছাড়া যেখানে সাজা দেওয়া যায় না, সেই দেশে মানুষ ইনসাফ কিভাবে পাবে? এইটা বরং শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখে গেছেন। সেইখান থেকে আওয়ামী লীগের নেওয়া উচিত যে অপরাধী যেখানেরই হোক সমান সাজা হবে। আমাদেরটা সময় নেই, বিএনপি সব খারাপ, তখনও পাকিস্তান নিজেরাও স্বাধীন হয় নাই, না নিজেরাও এটাও বুঝতে হবে, অবস্থাটা সেই একই রকমই রয়ে গেছে। আমরা 1 মিনিট আছে, আমরা একটু শুনে আপনার কাছ থেকে এরপর বিরতিতে যাব। আপনি একটু ছোট করে যদি আপনি বলেন। একটা মূল প্রশ্ন উঠে গেছে, সেটা আসলে সলভ করা, কারা বেশি আক্রান্ত হইলো, কাদের দ্বারা, এর চেয়েও প্রশ্ন হলো নীতিগত প্রশ্নটা গুরুত্বপূর্ণ। সেটা কি? কারণ হলো যে এই যে স্থানীয় সরকারের যারা নির্বাচিত, এরা কি সরকারি কর্মচারী না জনপ্রতিনিধি? আগে ধরে ফয়সলা করা দরকার। ফলে জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে তাকে তো কোনো মন্ত্রণালয় বা কোনো সচিবের চিঠিতে বরখাস্ত করা যায় না। ফলে যেইভাবে তারা বরখাস্ত হন, এটা প্রমাণ করে যে এরা জনপ্রতিনিধি নয়, এরা সরকারি কর্মচারী। এটা হওয়া উচিত না। তাহলে আপনি যখন বলছেন সংবিধানে যে জনগণের ক্ষমতায়ন, আসলে ক্ষমতার মালিক তো জনগণ, সেই জনসাধারণ। 16 কোটি মানুষ তো এক জায়গায় বসে, কারণ পার্লামেন্ট যেটা হচ্ছে সেটা হলো নীতি নির্ধারণের জন্য জনগণ তাদের 300 জন প্রতিনিধি ওখানে পাঠাচ্ছে। কিন্তু সর্বস্তরের মানুষ তার ক্ষমতা প্রয়োগ করবে, জবাবদিহিতা নেবে, এবং যদি এদেরকে সরাতে হয় তাহলে জনগণ সরাবে। কিন্তু সেখানে কোনো এই ধরনের উপর কোনো মন্ত্রণালয় বা কোনো প্রশাসনিক সংস্থাটা করতে পারে না। কিন্তু জবাবদিহিতা থাকবে, জবাবদিহিতা মানে তো তাকে বরখাস্ত করতে পারে না, কারণ সে জনপ্রতিনিধি।
ফলে তাকে আপনি বরখাস্ত করতে পারেন না। না, এর আপনি তো বাইরে যেটা সেই নীতিমালা, সেই আইনটা মেনেই আপনি নির্বাচনে অংশগ্রহণ করতেছেন। সেই যদি আইনটা ফৌজদারি মামলা না, থাকে আইনটা না, তাহলে যারা ওইটার উপরে অপরাধ আপনার রিড যদি করা থাকে, দরকার, যে তাহলে এত কিছু রিড হচ্ছে, তাহলে এইটার উপরে কেউ রিড করে না কেন, যে এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় করতে পারে না? যাক, এটা আমরা এটা তো অনেকদিন যাবতই হয়ে আসছে। এইটা আমরা বলছি সংবিধানের এটা একটা মানে সীমাবদ্ধতা বা এই জিনিসটা পূরণ করা দরকার। কারণ যখন আপনি সাথে বলছেন যে জনগণ ক্ষমতার মালিক, কিন্তু পরবর্তীকালে এসে আবার স্থানীয় সরকারের ক্ষেত্রে সে যেটা করছেন সেখানে কিন্তু ক্ষমতার মালিক থাকছে না। কর্মচারী বা আরেকটা হলো এইটা সরকারও কিন্তু জনগণ থেকে আলাদা না, যেমন সরকারও কিন্তু জনগণ দ্বারা নির্বাচিত সরকার, কিন্তু ওটা কর্মকর্তারাও কিন্তু কর্মকর্তা কর্মচারী তারাও কিন্তু জনগণের কর্মচারী। সরকার যাক, এটা আমার মনে হয় এই বিতর্কটা সবার বেলায় একটু শুনে আমি একটু বিরতি নিয়ে আসি। আমাদের একেবারে এক কথা শেষ করে দেই, কারণ এটা হলো যে আসলে কার কি সুবিধা, কে কার উপর কোনটা অস্ত্র প্রয়োগ করবেন, এই কথাটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ নীতিগতভাবে একটা পদ্ধতিগত পরিবর্তন নিয়ে আসা। আর এই নির্বাচনকে কেন্দ্র করে সেটা হলো যে এটা সাংবিধানিকভাবে হয়নি। কেন হয়নি? 125-এর গ, সেই 125-এর গতে বলা আছে, কোনো আদালত নির্বাচনের তফসিল ঘোষণা করা হইয়াছে এইরূপ কোনো নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনকে যুক্তিসঙ্গত নোটিশ বা শুনানির সুযোগ প্রদান না করিয়া অন্তর্বর্তী বা অন্য কোনো রূপে কোনো আদেশ বা নির্দেশ প্রদান করিবেন না। এই বিষয়টি নিয়ে পরিষ্কারভাবে এটা আছে, থাকার পরেও ইলেকশন কমিশন হাইকোর্ট কিন্তু কোনো শুনানি করে নাই। নির্বাচন কমিশনের কে যেহেতু পক্ষভুক্ত, তাদেরকে পক্ষভুক্ত করা হয়নি নির্বাচন কমিশন। পক্ষভুক্ত করা হয়নি, কিন্তু তাদের তো একটা বক্তব্য এর আগে থাকতে পারত। ডাইরেকশন দেওয়া হয়েছিল। জি, যে আলোচনাটা আপনি তুলেছিলেন সেই আলোচনাটা, জি, যে হাইকোর্ট এটা হলো নির্বাচন কমিশনকে একটা পক্ষ না করে এই আদেশ দেওয়া যায় না, এটা আমাদের সংবিধানে আছে। জি, কিন্তু নির্বাচন কমিশন এটার মধ্যে পক্ষ নেই এবং তারা বলছে তারা জানেই না, ফলে এর মধ্যে এই ধরনের একটা চলে আসতে পারে না। একটু শুনে আসি আল্লাহর কাছে। না, যদি আমার একটা প্রশ্ন আছে, যেটা হলো, যেহেতু নির্বাচন কমিশনের কি বক্তব্য একটা শোনার দরকার ছিল না? না, এখানে একটা বিষয় যেহেতু স্থগিত ঘোষণা করলেন, শোনেন, এগুলোর যে প্রসিডিউরাল যে পদ্ধতিটা, আদালত একজন আইনজীবী হিসেবে আমি বলছি, যখনই এই রিটটি ওখানে উত্থাপিত হয়েছে নির্দিষ্ট তারিখে, তখনই সেটার কপি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের আইনজীবীকে। এবং আমরা তো জানি যে নির্দিষ্ট আইনজীবী আছেনই। কপি ছাড়া শুনানি হয় না। কপি ছাড়া প্রাথমিক শুনানি হতে পারে, কিন্তু আদেশ হয় না। তখন বলা হয় যে ওনাকে কপি দিয়েছেন কিনা, ওনাকে কপি দিতে হয় এবং অ্যাটর্নি জেনারেল অফিসে কপি দিতে হয়। সেগুলো দেওয়া হয়েছে। এখন যদি নির্বাচন কমিশন ওখানে যথাসময়ে রেসপন্স না করেন, তাহলে তো আদালত দিতেই পারে। সেই বিষয়টি হয়েছে কিনা এটা বিবেচ্য বিষয় এবং এটা পর্যালোচনা করতে হবে বা জানতে হবে অনুসন্ধিৎসু মন নিয়ে। তবে যেটা খালিকুজ্জামান ভাই বলেছেন সেটা আছে। তবে ওই জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই প্রযোজ্য হয় আপনার জাতীয় নির্বাচনের সময়। স্থানীয় সরকারের যে বললাম, স্থানীয় সরকার এবং স্থানীয় শাসন, এই যে দুইটা দ্বৈত প্রভাব, দ্বৈত আবহ এখানে রয়েছে, এটা আমরা যারা দেশ পরিচালনা করেছি সবাই একটু অবহেলা করেছি এবং যার যার সুবিধা মতো ব্যবহার করেছি। এখন হয়তো একটু বেশি হচ্ছে বলে বেশি আলোচিত হচ্ছে, এই মোদ্দা কথাটা হচ্ছে এই। বাংলাদেশে এমনও মানে নির্বাচনী এলাকা আছে, পৌরসভা বলেন, ইউনিয়ন পরিষদ, 20 বছর 30 বছর যাবৎ আপনার নির্বাচন হয়, একজনই চেয়ারম্যান আছেন, একজনই মেয়র আছেন। ঘটনা এরকম আছে। তো এগুলো আমি নামও বলতে পারি, খামার তাদেরকে বিব্রত করার দরকার নেই। তবে একটা যেটা বলছেন সেটা আইনি প্রক্রিয়া, ডিলিমিটেশন অনেক জায়গায় আছে, তার নদী ভাঙনের কারণে একটা এলাকা চলে গেছে, একটা ওয়ার্ডই চলে গেছে বা একটা অর্ধেকটা ওয়ার্ড চলে গেছে, সেটার উপর মামলা হয়েছে। দেখা গেছে যে এই ধরনের পৌরসভা, নতুন পৌরসভা হয়েছে, সেটা খ শ্রেণী থেকে মানে ক শ্রেণীতে যাওয়ার জন্য করছে। যিনি ক শ্রেণীতে গেলে এলাকা বৃদ্ধি করে, যারা মেম্বার চেয়ারম্যান যারা, তারা মামলা করেছে। এইভাবে অনেক জায়গায় এইভাবে ঝুলন্ত অবস্থায় আছে। তো এইগুলোর ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় অনেক জায়গায় কাজ করে, কিন্তু মামলাগুলো ফেস করে এগুলোকে ক্লিয়ার করা একটা জটিল একটা অবস্থা। তবে এখানে যেটা হয়েছে, আপনি যেটা বললেন, আপনার কথা অনুযায়ী যে এটা ক্লিয়ার হওয়ার জন্য কোর্ট বলেছিল, কোর্ট যেহেতু ক্লিয়ার হয় নাই, তো কোর্ট তো মনে হয় ঠিকই আছেন সংবিধান অনুযায়ী, আগের রেস ধরে দিয়েছে, ঠিকই আছে। খালিদ মোহাম্মদ চৌধুরী সাহেব যেটা বলেছেন সেটা ঠিক। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনে মেয়র হানিফ সাহেব প্রায় 8 বছর ছিলেন, সাদেক হোসেন খোকা প্রায় 9 বছরের অতিরিক্ত সময় ছিলেন। আপনারা তো 1 বছর বেশি। আমি সেটাই তো বললাম যে দায় কিন্তু আমরা কেউই এড়াতে পারি না। কিন্তু এই গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের স্থগিত হওয়ার পরের বিষয়টা হচ্ছে কষ্টদায়ক। সেটা হচ্ছে যে কালকে যেগুলো ওখানে হয়েছে, এই যে আব্দুল্লাহ নোমানকে গ্রেফতার করা, তারপর তাকে ছেড়ে দেয়া, কিন্তু তাদের সাথের লোকজন থেকে না ছাড়া, কোনো কিছু হয়নি। প্রেস ব্রিফিং ছাড়া তাৎক্ষণিক একটা প্রতিবাদ যে যেখানে পেরেছে করেছে,
তার মধ্যে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীও ছিল, স্বতন্ত্রী প্রার্থীও ছিল, বিএনপির বা জামাতের কাউন্সিলর প্রার্থী যারা তারাও ছিল। তাদের সবাইকে জড়িয়ে শুধুমাত্র তাদেরকে বাদ দিয়ে, মানে বিএনপিকে বাদ দিয়ে বাকি সবাই বেলায় কোনো অভিযোগ নাই। বিএনপি এবং জামাতের 200 কতজনের নামে আজকে মামলা দায়ের করা হয়েছে, নাশকতার পরিকল্পনা করছিল। তো আরেকটা উপাদান তো যোগ হলো এই নির্বাচন অনিশ্চিত হওয়ার জন্যে। না, সেখানে আমি যতটুকু শুনেছি সেখানে বা জেনেছি সেটা হচ্ছে যে নির্বাচনটা যখন স্থগিত হয়ে গেল, যে কথাটা টোটাল দায়িত্বটা আওয়ামী লীগের উপরে চাপানোর চেষ্টা করা হয়েছে, রাজনীতিকরণ করা হয়েছে। কিছু কিছু জ্ঞানপাপী আছে, মানে সব কিছুর মধ্যেই আওয়ামী লীগকে খুঁজে, হ্যাঁ, যে এই যে জিনিসটা এইটা ঠিক না। নির্বাচন স্থগিত হয়ে গেলে এখানে আওয়ামী লীগও তো নির্বাচনে অংশগ্রহণ করতেছে। আওয়ামী লীগের প্রার্থীর কালকে আমার রাত্রেবেলা দেখা হয়েছে, তার চোখ দিয়ে পানি পড়ছে, হ্যাঁ, সেও পর্যন্ত এখানে মানে ক্ষুব্ধ অবস্থায় আছে। তো কাজেই হচ্ছে এই যে নির্বাচনটা স্থগিত, সঙ্গে সঙ্গে এখানে একটা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা তৈরি করা, তো সেখানে আইন শৃঙ্খলা পারসেপশন কিন্তু এরকম আছে যে নির্বাচন থাকবেই, যে নির্বাচন থাকবে। এখন যদি প্রতিনিয়ত এখন যদি মনে করেন যে দায়িত্বশীল ব্যারিস্টাররা, দায়িত্বশীল রাজনৈতিক যারা আছেন, তারা যদি মাইকের সামনে দাঁড়িয়ে আপনার হচ্ছে এই টেলিভিশনে বুমের সামনে দাঁড়িয়েই যদি বলে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে যদি বলে যেটা আওয়ামী লীগ করে সেটা আওয়ামী লীগের পরাজয়, আমাদের বিজয়, হ্যাঁ, তো এগুলো তো ঠিক না। আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করলো, আওয়ামী লীগই তো নির্বাচন চাইলো, আওয়ামী লীগই তো নির্বাচনে অংশগ্রহণ করতো। আওয়ামী লীগ তো এখানে সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের দায় চাপানোটা ঠিক না। আমাদের আজকে প্রার্থী তো তিনিও কোর্টে গেছেন, তিনিও আজকে কিন্তু পরে হাসান, এবং এইটাকেও বলা হয়েছে যে এইটাও একটা রাজনৈতিক কৌশল। এখন আওয়ামী লীগ যাই করবে, কি বলেছে, আওয়ামী লীগ যাই করবে সেটাই একটা কৌশল। কিন্তু আওয়ামী লীগ যদি যাই করে তাই কৌশল, তাহলে তো এত খারাপ কৌশল আওয়ামী লীগে আছে, তাহলে সেই কৌশলের কাছে তাহলে ভালো কৌশল যারা করছে তারা কেন আজকে কণ্ঠাসা হয়ে যাচ্ছে, কেন তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সুযোগ পাচ্ছেন না? একটু শুনে আবার আলার কাছে আওয়ামী লীগ বিএনপি কোর্টে যাওয়ার ব্যাপার না, যেতে হবে তো ইলেকশন কমিশনকে। সেটা আমি আগেই বলছি যে কনস্টিটিউশনাল প্রভিশন দিয়ে ইলেকশন কমিশনকে বলতে হবে যে সেখানে এটা ইলেকশন বাতিল করে। ইলেকশন কমিশন এই ইলেকশন বন্ধ করতে পারে না, ফলে সেই জায়গায় সে অ্যাপিয়ার করবে। কিন্তু ইলেকশন কমিশন যদি সেটা করেনি বা করছে না, তখন যেটা আমি আগেই বলছিলাম যে যেমন এখানে বহু জিনিস যেটা ঘটে, যেমন উনি একটা বলছেন যে উনি একটা ইউনিয়নে 18 বছর ইলেকশন হয় না, অনেক জায়গায় মামলা করে। তার মানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে থাকলে জিনিস ঘটবে এই জন্য, কারণ এখানে একটা ইন্টারেস্টেড গ্রুপের স্বার্থ, অর্থাৎ ক্ষমতাসীনদের হোক, স্থানীয় কায়েমি স্বার্থবাদীদের হোক, অথবা কোনো বিশেষ প্রভাবশালী ব্যক্তির হোক, মানে আপনি কি বলতে চাচ্ছেন যে এটাও নির্বাচন কমিশনের অধীনে দিয়ে দাও? তা তো বটেই। এখন সেটা হলো যে এইটার কারণে তখন যেটা হবে সেটা হলো যে এর মধ্যে দিয়ে সেখানে মানুষের, জনগণের, তাদের জন্য কোনটা সহায়ক, তাদের জন্য কোনটা সেখানে কনভেনিয়েন্ট, তার চেয়েও বড় কথা হলো যে শাসক ক্ষমতা যারা থাকে তারা অথবা তাদের স্থানীয় প্রভাব প্রতিপত্তিশালী শক্তিসমূহ অথবা কোনো কায়েমি স্বার্থবাদী কোনো গোষ্ঠী বা কোনো প্রভাবশালী ব্যক্তি ইত্যাদি, তারা এটাকে ব্যবহার করতে পারে। তো ফলে সেটা যদি আমরা শুধুমাত্র এখন দোষারোপ করি, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আছে তার উপর দোষ দিয়ে দিলাম, আর বিএনপি থাকলে বিএনপি একই জিনিস করবে, তাহলে একটা হলো যে আমি এমন হাতিয়ার দেওয়া উচিত না যাতে শাসকরা সেটাকে তার প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করতে পারে, এমন হাতিয়ার দেওয়া উচিত না যাতে সে সংবিধান লঙ্ঘন করতে পারে বা জনগণের ক্ষমতায়নের জায়গাটাকে খর্ব করতে পারে। তাহলে সেটার আইনানুগ নিরাপত্তা দরকার। এখন দেখেন অবস্থাটা কি দাঁড়ালো, এটা দাঁড়ালো যে এখন আওয়ামী লীগের ওই কথাটা আসছে যে তারা শাসন ক্ষমতায় আছে, তাহলে বোধহয় এরা হেরে যাওয়ার মতো। ওই যে ওনার কথার মধ্যে কিন্তু ইঙ্গিত আছে যে কেন ইলেকশন বন্ধ করলো, ইলেকশন বন্ধ করেছে কারণ ইলেকশন যদি হয় তাহলে এটা বোধহয় আওয়ামী লীগ হেরে যাবে, থাকবে না। আচ্ছা, এটা যে হলো তাহলে এটা হচ্ছে কেন, তাহলে এটা কি হলো, গোটা নির্বাচনী ব্যবস্থার মধ্যে আরেকটা নতুন প্রশ্নবোধক চিহ্ন যুক্ত হলো তো, এবং তার সঙ্গে ইলেকশন কমিশন জড়িয়ে পড়লো, তার সঙ্গে বিচার ব্যবস্থা জড়িয়ে পড়লো। তাহলে একটা নির্বাচন এখন যদি হয়, যে সেখানে যে আগেই বলছি যে আমরা সুষ্ঠু নির্বাচন অবাধ যত কথাই বলেন না কেন, বাস্তব সমস্যা হয়ে গেছে। এখন যারা শাসন ক্ষমতায় আছেন তাদের একটা এক্সিট রুট দরকার, আর যারা বাইরে আছেন তাদের ভবিষ্যতের জন্য একটা আশাপ্রদ সুসংবাদ দরকার। এইটার ইলেকশনের মূল যে উদ্দেশ্য সেটার ধারে কাছে চিন্তা আপনি করছেন কেন? এখানে তো মানে বলেছেন হানিফ সাহেব না, ওই যে কথাগুলির থেকে আসে যেটা, সেটা হলো যে যদি আপনি দেখেন যে আপনি আর থাকতে পারছেন না, হেরে যাবেন, তাহলে আপনি একটা সেখানে ব্যবস্থা গ্রহণ করবেন। তো ব্যবস্থা এটা কিভাবে, কখনো কোর্ট ব্যবহৃত হচ্ছে, মানুষের পারসেপশন বলছি, কখনো ইলেকশন কমিশন ব্যবহৃত হচ্ছে, কখনো আপনার ক্ষমতা ব্যবহৃত হচ্ছে।
তাহলে এই জিনিসগুলি যে হয় শেষ পর্যন্ত গিয়ে কি দাঁড়ায়, শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় যেখানে নির্বাচন, শুধু নির্বাচন হলেই গণতন্ত্র হয় না, কিন্তু গণতন্ত্র তো নির্বাচন ছাড়াও হয় না। তাহলে এই নির্বাচনী যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থা যদি প্রশ্নের পর প্রশ্নের মুখে পড়ে, এবং এমনি কিন্তু নানা ধরনের প্রশ্ন তৈরি হয়ে আছে, কারণ যারা জেতে আমাদের বাইরে যারা হারে তারা কিন্তু এটা মানে না, এটা নিয়ে আছে। তারপর 2014 সালে ইলেকশনটা, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। এবং একটু শুনে আসি আবার। জি, না, এই কথাগুলো তো আসে ওই মানুষের পারসেপশনের মধ্য থেকেই কথাগুলো আসে। এখন আওয়ামী লীগ যেভাবে যে কোনো কিছু হলেই পাহাড়ে কি হয়েছে সেটাও সাথে সাথে দায় চাপিয়ে দিয়েছে বিএনপি জামাতের উপরে। তো বিএনপিও রাজনৈতিক দল হিসেবে তারাও তো দায় চাপানোর চেষ্টা করবে যে না, এটা সরকারের পক্ষেরই মদত আছে, এবং তার যদি কিছু উপাদানও সেখানে বিদ্যমান থাকে তো বলারই কথা। স্বাভাবিক উপাদান পদ্ধতিতে। বলতে কি, মানে কোন উপাদান বলতে জিনিসটা বিদ্যমান ছিল? কালকে না, যে আলোচনাগুলো হয়েছে সেগুলোর মধ্যে আমি যাব না। কালকে একটা প্রাইভেট টিভি চ্যানেলে আওয়ামী লীগের যিনি প্রার্থী জাহাঙ্গীর সাহেব, উনি কি বলেছেন, আমার নিজের শোনা কথা আমি বলছি, আমি ওটা দেখেছি। উনি বলেছেন যে আমার দলের মধ্যে অনেক কি বলে পাওয়ারফুল, মানে এটাকে আরেকটি শব্দ তুমি বলেছিলেন, ওই এলাকার যারা চাচ্ছিলেন না যে নির্বাচনটার মাধ্যমে আমার জনপ্রিয়তাকে পুঁজি করে আমি একটা ভালো অবস্থানে যাই, এটার মধ্যে তাদেরও অনেক রকমের খেলাধুলা জড়িত আছে, এরকমটাও মিন করেছে। তা সেখানে কি, সেখানেও কিন্তু আওয়ামী লীগটা স্বয়ংক্রিয়ভাবে এসে পড়ে। এবং মানুষের নিয়মটা কি, আজকে যদি এখানে বিএনপি ক্ষমতায় থাকতো এবং সেই আমলে একটা ঘটনা ঘটতো, এরকম পরপর দুই টার্ম দেশ পরিচালনার দায়িত্বে থাকার পরে হয়তো এই পারসেপশনটাও তখন শাসক দল বিএনপির উপরেই যেত। এতে উত্তেজিত হওয়ার বা অসন্তুষ্ট হওয়ার কিছু নেই, এগুলো তো মানুষের পারসেপশন। আর রাজনৈতিক দলগুলোর নিয়মই হচ্ছে নিজের ঢোল নিজে পেটানো। অন্য পেটালে কেউ কম পেটাবে, ভালো শব্দ হবে না, আর নাহলে কেউ বেশি পেটাবে, যেটা ফেটেই যাবে। এই জন্য নিজেদের পেটাতে আরেকটি হয়। কথা যদি আপনার কাছে একটু জানি আমি, সেটা হলো যে আপনার দলের নেতা, একাধিক নেতা বলেছেন যে এটা রাজনৈতিক বিজয় হয়েছে। কেন? এটা ভোটের প্রয়োগই তো হলো না, রাজনৈতিক বিজয়ের কথা কেন বললেন? না, রাজনৈতিক বিজয়ের কথা তারা হয়তো বলছে এই কারণে যে যেহেতু ওইখানে নির্বাচনটা স্থগিত হয়েছে এমন একটা সময় এসে, যাতে মনেই হচ্ছে যে না, শাসনযন্ত্র যাদের হাতে তাদের ইঙ্গিতে এটা বন্ধ হয়েছে। সেই জায়গাটায় মানুষের মধ্যে এমন একটা ধারণা তৈরি করতে সক্ষম হয়েছে বিএনপি যে না, এই নির্বাচনটা সরকার দলীয় প্রার্থী হেরে যাবে, সেই কারণে আপাতত স্থগিত করা হয়েছে, ওই কারণে বলেছে। জি, যেটা বলছিলেন খালিদ মাহমুদ, সৈয়দ মজনু হোসেন যে কথাটা বলেছিলেন যে এখানে দলীয় কোন দলের কথা, এটা কিন্তু পত্রপত্রিকায় এসছে। সরকারি দলের, বিশেষ করে গাজীপুর ভিত্তিক যেই আপনাদের অবস্থান আছে, সেখানে একটা কোন দলের। শোনেন, আওয়ামী লীগের যখন কোনো নির্বাচন আসে, এটা যে কোনো জায়গায়, যেই জায়গায় আওয়ামী লীগের নিশ্চিত পরাজয় আছে, মানে আওয়ামী লীগের প্রার্থী জিতবে না, সেখানেও দেখবেন সবার দৃষ্টি থাকে আওয়ামী লীগের প্রতি, যে আওয়ামী লীগের নেতারা ঐক্যবদ্ধ হচ্ছে কিনা। এই আওয়ামী লীগের নেতারা যেন ঐক্যবদ্ধ হতে না পারে, এটা একটা প্রক্রিয়া থাকে। হ্যাঁ, প্রক্রিয়া থাকে সব দিক দিয়ে, কারণ আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু সব দলের খবর আছে। এখন এখানেও একটা এই ধরনের প্রচারণা ছিল যে ঐক্যবদ্ধ হইতে পারতেছে কিনা। এটা নির্বাচন তো চলমান প্রক্রিয়া, এখনো 5, 13, 15 তারিখ বাকি। আর আওয়ামী লীগ দেখবেন, আওয়ামী লীগের নির্বাচন কিন্তু মানে একটা আওয়ামী লীগ বড় দল, তো একটা নির্বাচনে অনেক প্রার্থী থাকে। বরযাত্রী গেলে যেমন মনে করেন যে অনেকেই, কেন তুমি দাওয়াত দিছো, মুখে বলো নাই, টেলিফোনে কেন বলছো, কার্ড দিয়ে পাঠাইছে কেন, সরাসরি বলো না কেন, অনেক মান হয়ে না আমি বরযাত্রী যাব না, এরকম কিছু থাকে। আর সেখানে হচ্ছে যখন বরযাত্রী সবাই যখন গাড়িতে উঠে যায়, তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। কাজে নির্বাচন হলে আওয়ামী লীগের মধ্যে এরকম হইতে থাকতে হয়, কিন্তু নির্বাচন একটা সময় গিয়ে যখনই আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে যাবে, দেখবেন সবার মুখ কালো। আমরা ঐক্যবদ্ধ যখন আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ দেখতে চায় না, কারণ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হইলে কেউ আর জেতার কোনো সম্ভাবনা থাকে না। না, এটা তো এই জন্য আওয়ামী লীগের অনৈক্যের গন্ধ অনেকে খুঁজে। আবার না, খোঁজার দরকার নেই তো। এটা তো আওয়ামী লীগ সবচেয়ে বেশি বয়স্ক রাজনৈতিক দল এখন বাংলাদেশে, মানে এই যে বাম দলগুলোর বা কমিউনিস্ট পার্টি বা অন্য দলগুলো বাদে, তাদের সমালোচনা বেশি হবে সিনিয়রদের কার্যক্রম সম্পর্কে, বেশি সময় দেশ শাসন করেছে, সেই কারণে। আমি শেষ করে দিচ্ছি এটা। আর এখন যেটা হয়েছে সেটা হলো যে কথাগুলো তো আওয়ামী লীগের ভেতর থেকে বের হয়ে আসছে, ওই জন্য প্রসঙ্গটা আমি তুলেছি। এখন বলেন আপনি অন্য কি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কালকে আমরা জানি যে খালেদা জিয়ার হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের শুনানি আছে, খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা অনেকেই এটার দিকে তাকিয়ে আছি কি হবে। আপনি নিজে একজন আইনজীবী,
এই বিষয়ে একটু আলোচনা করতে চাই, আসলে কি হচ্ছে। না, কি হচ্ছে আসলে তো এটা মানে বিচারিক প্রক্রিয়ার মধ্যে জিনিসটা আছে। তবে আমরা উদ্বিগ্ন ওনার বিশেষ করে বর্তমানে শারীরিক অবস্থাটা নিয়ে, অসুস্থতা নিয়ে, এ নিয়ে বিস্তর কথা হয়েছে। আমরা ভিন্ন উদাহরণ থাকা সত্ত্বেও ওনার বেলায় সে ভিন্ন উদাহরণগুলো পেলাম না। ১/১১-তে ২ নেত্রী বন্দী হয়েছিলেন। আজকের প্রধানমন্ত্রী কিন্তু স্কয়ার হাসপাতালে চিকিৎসার সুযোগ পেয়েছেন। তার পছন্দের চিকিৎসক ডক্টর প্রাণগোপাল দত্ত, সৈয়দ জেআর মুদাসসির, তারপরে ডক্টর রুহুল হক, এদেরকে দেখানোর সুযোগ পেয়েছেন। বেগম খালেদা জিয়া কিন্তু সেটা পেলেন না। বারবার আব্দুল্লাহ আবেদন করার পরেও কিন্তু সেটা পেলেন না। এটা এবং এই জামিনের ব্যাপার যেটা এই অ্যাপিলেট ডিভিশনে, সেই ব্যাপারে আমি তো ধরেন আইনজীবী হিসাবে অনেক ছোট মাপের। ডক্টর কামাল হোসেন বলেন, শাহিদিন মালিক বলেন, বা অন্য যারা বিএনপির দলের মধ্যে পড়ে না, এবং আরও অনেক সিনিয়র লয়াররা বলেছেন যে 40-50 বছরে তাদের প্র্যাকটিসের জীবনের অভিজ্ঞতা এমনটা দেখেননি যে এই ধরনের একটি মামলায় যেখানে 5 বছর সাজা হয়েছে, বিনাশ্রম সাজা, সেই জায়গাটায় গিয়ে যে উচ্চ আদালতে শুনানি পর্যন্ত অপেক্ষা করতে হয় জামিনের জন্য, এটাও তাদের কাছে খটকা লেগেছে। এবং সেই শুনানির তারিখটা এত দীর্ঘ হয় অ্যাপেক্স বডি থেকে, সর্বোচ্চ আদালত থেকে, এটা একটা ভিন্ন রকমের ইঙ্গিত দেয় আর কি, যেখানে কোনো প্রভাবান্বিত তারা হয়েছেন কিনা অথবা বিচারকদের কলম কোনো কারণে অসন্তুষ্টি কিনা। জি, আমরা একটু শুনে আসি যে কালকে একটি হয়তো শুনানি হবে, হয়তো আরো সময়ও নিবে, কিন্তু এটা রাজনৈতিক ইম্প্যাক্টটা কি একেবারে সংক্ষেপে শুনবে এবং খালিদ চলে যাব। প্রথম বিষয়টা হলো যে আমরা রাজনীতিটা এমন জায়গায় চলে গেছে এখন, বিশেষ করে দুইটা প্রধান যে রাজনৈতিক শক্তি, এখন তারা রাজনীতিকে নিঃশেষীকরণের জায়গায় একজনের অস্তিত্ব যদি ধ্বংস করা যায় তাহলে একজনের অস্তিত্ব নিশ্চিত হয়, এই জায়গায় চলে গেছে। কিন্তু আমরা এটা মানি আর না মানি, ফলে তার মধ্যে অনেক ঐতিহাসিক ঘটনা থাকতে পারে, একজনকে দোষারোপ করতে পারে, কিন্তু বাস্তব হলো এই রাজনীতিটা যে জায়গায় চলে গেল সেটারই ফলাফল হিসাবে বিভিন্ন কর্মকাণ্ডগুলি পরিচালিত হচ্ছে। যদি তা না হয়, এখন যে খালেদা জিয়া ওনার বিচার হবে, কিন্তু সেই বিচার নিয়েও সেগুলো নিয়ে প্রশ্ন উঠবে কেন, মানুষের সংশয় আসবে কেন, বা এখানে কারাগারে যে কোনো অন্য কারাগারে নিয়ে রাখতে পারে সেটাও কোনো সমস্যা, বা চিকিৎসার ব্যাপারে বাইরে একটা ভালো, উনি হাসপাতালে একটা যাইতে চায়, গেলে অসুবিধা কি? আমাদের এমপিরা মন্ত্রীরা যদি বিদেশে গিয়ে চিকিৎসা করতে পারে তাহলে দেশের মধ্যে সাজাপ্রাপ্ত ছিলেন না, যারা সাজা হোক আর না হোক, আমাদের প্রথম কথা হলো আমাদের প্রতিনিধিরা কেন বিদেশে চিকিৎসার জন্য যাবে, সেটা তো যাওয়া উচিত না। সাজাপ্রাপ্তরা কি বিনা চিকিৎসা মারা দেবে? না, এখানে এইটা আমি অন্য দিক থেকে কথাটা বলছি, কারণ তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থা কোনোদিন উন্নত হবে না। আমাদের কিন্তু নেতারা দুই একজন, ওনাদের কথা হয়তো কয়েকজন বাদ যাবে, কিন্তু বেশিরভাগ ওনাদের সন্তানরা কেউ দেশে লেখাপড়া করে না, এগুলি সব বিদেশে থাকে। এই যে দীর্ঘদিনের ট্র্যাডিশন, এটা হয়ে গ্লোবাল ভিলেজের কথা এটা না, সেগুলো আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ। এটা শেষ করে দিই তাহলে। এই যে জিনিসটা আসছে এখন, বহু জিনিস চাপা পড়ে যাচ্ছে যে আমরা এখন এই বাদানুবাদের মধ্যে লিপ্ত হয়ে এখন মানুষের অর্থনৈতিক জীবন, এখানকার অর্থ ব্যবস্থা, এখানকার যে প্রশাসনিক আইন কানুন, সমস্ত কিছু শুনতে হবে। যে কথাটা বলা হচ্ছে, আমি একটু বলে দিই, মস্কোপন্থী তত্ত্ব বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু আবার সারা বিশ্বর সঙ্গে আমরা তাল যাইতে পারবো না। একেবারেই সংক্ষেপে শুনবো যে খালেদা জিয়া নিজেও বলেছেন, যে পত্রিকায় এসেছে যে উনি নিজেও বলেছেন হাইকোর্টে বলবেন যে আমি, আইনজীবীরা যদি বলে বা রাজনৈতিক দলের নেতারা যদি বলে যে তিনি অসুস্থ, তাহলে তিনি অসুস্থ হবেন না, তো ডাক্তাররা বলতে হবে। এবং তিনি ডাক্তাররা তারা গেছেন কোর্টে বা আদালতের মধ্যে, ডাক্তার আছেন, নিয়মিত চিকিৎসা, তার সবকিছু চেক আপ হচ্ছে, এবং তারা যেই প্রতিবেদন সেই অনুযায়ী ব্যবস্থা, জেল কোর্ট তো আছে, রাজনৈতিক তিনি। আর খালেদা জিয়া তো খালেদা জিয়াকে সাধারণ একজন যে সাজাপ্রাপ্ত আসামি আর খালেদা জিয়া এক জিনিস না, তো তিনি একটা ভিন্ন জিনিস। তো সেজন্য চিকিৎসা তো তার হচ্ছেই, এটা তো চিকিৎসকদের কথা। রাজনীতিবিদরা বলছে যে হচ্ছে না, আইনজীবীরা বলতেছে, আইনজীবীরা তো তার আইনি বিষয়টা না দেখে স্বাস্থ্যের বিষয়টা কেন দেখতে চাই বুঝতেছি না। আর রাজনীতিবিদরা তার রাজনৈতিক বিষয়টা না দেখে এটাও স্বাস্থ্যের বিষয়, এটা তো ডাক্তাররা আছে। আর 2 নম্বর কথা হচ্ছে, যেটা বলা হয়েছে যে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে চিকিৎসাগুলো পেয়েছেন, তিনি কিন্তু সাজাপ্রাপ্ত আসামি ছিলেন না, তাকে গ্রেপ্তার করে হাজতে রাখা হয়েছিল। হ্যাঁ, এবং সেই সময় যে তার যে ডাক্তাররা গেছেন তারা সকলেই বলেছেন যে তার এই সমস্যাগুলো হয়েছে, এবং আমরা দেখেছি। এটা তো
এখনো তো ডাক্তাররা বলেছেন হ্যাঁ, যে ডাক্তাররা তার না, পায়ে তাদের এই যে সমস্যাগুলো প্যানেল যে বলেছেন। মেডিকেল কলেজ থেকে যেটা তারাও- গেছে তারাও বলেছেন। তারাও বলেছে তারাও বলেছেন। সেই অনুযায়ী জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তো জি, খালেদা আমার জিয়া মনে তো হয় আজকে আর না, না, সময় না, নেই। এক- আচ্ছা, জি, একটা কথা- শুনে আসি, একদম- একটা কথা 10 সেকেন্ড। বিনা খালিদ ভাই চিকিৎসায় যেটা মারা যাবেন বলেছেন- এটা প্রত্যাশা করছেন কেন তারা? খালিদ ভাই কেন যেটা বিনা খালিদ চিকিৎসায় ভাই মারা যেটা যাবে? বলছেন যে ওনারা বলছেন বাংলাদেশের অসুস্থ। চিকিৎসা ব্যবস্থা তো ডাক্তাররা তো খারাপ বলছে না। না, এ তথ্যটি সঠিক নয়। সর্বশেষ আপনারা বলেছেন গত পরশুদিনের সমস্ত পত্রিকায় এসেছে কারা কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন তার চিকিৎসার জন্য ইউনাইটেড তার পছন্দের হাসপাতালে পাঠানোর দিয়ে জন্য। থাকে নিশ্চয়ই তার মানে ব্যবস্থা তারা হবে। স্বীকার করেছেন। না না নিশ্চয়ই কিন্তু ব্যবস্থা সেটার কোনো হবে। তৎপরতা নেই। কারা পত্রিকা যদি আজকে বলে থাকে রাজনৈতিক অবশ্যই কথা ব্যবস্থা না। হবে, অসুবিধা একেবারেই নেই। সময় নেই, অবস্থা হবে একদম 6 মাস পরে আমরা আর কি। এতটা অমানবিক না। না না জি, 6 মাস আমরা- পরে হবে আমরা হয়তো শেষ- ইনশাআল্লাহ। আমরা শেষ করব জনাব খালিদ মাহমুদ চৌধুরী, কমরেড খালিকুজ্জামান এবং সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।